গ্র্যাভিটেশন বা মহাকর্ষ পার্ট 5 বলতে পারো এটা মহাকর্ষ সম্পর্কিত শেষ ভিডিও। আজকে আমরা প্রথমেই আলোচনা করব কোনো একটা কৃত্রিম উপগ্রহ, সেই কৃত্রিম উপগ্রহের গতিশক্তি এবং স্থিতিশক্তি কেমন হবে, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে এবং তাদের রাশিমালা কেমন হবে। তো বলছে প্রথমে গতিশক্তি। তো গতিশক্তি বলতেই আমাদের মাথায় যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি যদি কৃত্রিম উপগ্রহের গতিশক্তি বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে সেটা হওয়া উচিত হাফ ইন্টু কৃত্রিম উপগ্রহের ভর ইন্টু কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে যেটা দূরত্ব হবে, সরি, হাফ ইন্টু কৃত্রিম উপগ্রহের ভর ইন্টু তার গতিবেগ স্কোয়ার। তাহলে আমি একটু ধরে নিই যে সাপোজ এটা হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবীর ভর সাপোজ ক্যাপিটাল এম। পৃথিবীর চারদিকে এরকম একটা বৃত্তাকার কক্ষপথে একটা কৃত্রিম উপগ্রহ আবর্তন করছে। সাপোজ এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। আমি ধরে নিলাম কৃত্রিম উপগ্রহটির ভর হচ্ছে স্মল এম। আচ্ছা, কৃত্রিম উপগ্রহটির কক্ষপথের ব্যাসার্ধ সে আর, দূরত্বটা কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে ধরবো। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি ওই কৃত্রিম উপগ্রহটির বেগ হয়ে যাবে রুট ওভার জি এম বাই আর। আপনি নেই নিশ্চয়ই, আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি কিভাবে ভি এর মান আসে, সে সবগুলো আলোচনা হয়ে গেছে। তাহলে একটা এম ভরের কৃত্রিম উপগ্রহ, স্মল এম ভরের কৃত্রিম উপগ্রহ ক্যাপিটাল এম ভর বিশিষ্ট পৃথিবীর চারদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছেন। আর্টিফিশিয়াল স্যাটেলাইট of mass small m is rotating round our earth of mass capital M in a circular orbit of radius small r. So its velocity is given by v equal to root over gm by r. তাহলে দেখো খুব সহজে আমি কিন্তু তার গতিশক্তি বের করে দিতে পারছি। তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ m ইন্টু ভি স্কোয়ার। এবার ভি স্কোয়ার ভি এর মান যদি বসিয়ে দিই, তাহলে এটা পড়ে থাকছে gm by r। তাহলে আমি পেয়ে যাচ্ছি কৃত্রিম উপগ্রহের গতিশক্তির রাশিমালা হচ্ছে জি এম এম বাই টু আর। দুটোরই মাস এর মধ্যে ঢুকে আছে। পৃথিবীর ভর লাগবে, কৃত্রিম উপগ্রহের ভরও লাগবে, আর যেটা লাগবে পৃথিবীর কেন্দ্র থেকে ওই উপগ্রহটি কতটা উচ্চতায় বা কতটা দূরত্বে আছে তার একটা রাশিমালা, তার একটা মান। বেশ, এবার চলে এসো স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি কাকে বলে? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সবসময় কিছুটা কৃতকার্য, সে যেভাবেই তুমি করো না কেন। একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এম উচ্চতায় রাখলাম, তার তোমরা বলো যে সেই শক্তি এমজিএইচ। কিন্তু এমজিএইচটা আসছে কোত্থেকে, কেন এটা হয়? তার কারণ হচ্ছে তুমি ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে একটা উচ্চতায় তুলছো। তাহলে যখন তুমি উচ্চতায় তুলছো, তোমাকে কিছু পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে। ইউ উইল হ্যাভ টু ডু সাম ওয়ার্ক টু মুভ দ্য অবজেক্ট ফ্রম দ্য গ্রাউন্ড টু আ পার্টিকুলার হাইট স্মল এইচ। এই যে কৃতকার্য করছো, সেই কৃতকার্যটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হচ্ছে। অলওয়েজ যে কোনো ক্ষেত্রে তুমি স্থিতিশক্তি দেখে নাও, এটাই কিন্তু মেন রিজন। ইউ উইল ডু সাম ওয়ার্ক অ্যান্ড দ্যাট ওয়ার্ক উইল বি কনভার্টেড ইনটু পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে স্থিতিশক্তির ব্যাপারটা আসছে কি করে? স্থিতিশক্তির ব্যাপারটা এইভাবে ডিফাইন করা হয় যে অসীম থেকে, ফ্রম ইনফাইনাইট ডিস্টেন্স, কোনো একটা বস্তুকে বা কোনো একটা কৃত্রিম উপগ্রহকে আর ব্যাসার্ধের কক্ষপথে স্থাপন করতে যে পরিমাণ কার্য করতে হয়, সেটাই তার মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়। তো এখানে কিন্তু আমার ডেরিভেশনটা নেই, ডেরিভেশনটা সিলেবাসে নেই, সরাসরি আমি লিখছি স্থিতিশক্তির যে রাশিমালা হবে সেটা হয়ে যাবে মাইনাস জি এম এম বাই আর। ঠিক আছে, ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, স্মল এম হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভর, ক্যাপিটাল জি তুমি জানো, আর আটটাও পরিষ্কার দেখানো আছে। তাহলে এটা হয়ে যাবে তোমার কৃতকার্য বা এটা হয়ে যাবে স্থিতিশক্তি। আচ্ছা, যদি আমি টোটাল এনার্জি বের করি, টোটাল এনার্জি হয়ে যাবে ইপি প্লাস ইকে। তাহলে সেক্ষেত্রে আমি দুটোকে যোগ করে দিই। দেখো পড়ে থাকছে জি এম এম বাই আর প্লাস জি এম এম বাই টু আর। তাহলে এখান থেকে তুমি যদি জি এম এম বাই আর বা প্লাসই রেখে দিলাম, জি এম এম বাই আর যদি কমন নিলাম, আচ্ছা মাইনাসটা নিলাম, তাহলে এটা পড়ে থাকছে ওয়ান। আচ্ছা, এটা প্লাস ছিল তাহলে এটা হয়ে গেল মাইনাস, আর কমন যদি নিই তাহলে পড়ে থাকছে হাফ। তাহলে এটা পড়ে থাকছে মাইনাস
gmm বাই 2r। রিলেশনগুলো একটু ভালো করে খেয়াল করো যে ইপি মানে হচ্ছে 2 ইনটু টোটাল এনার্জি, হচ্ছে না? এটাকে যদি 2 দিয়ে গুণ করি দেখো ইপি পেয়ে যাচ্ছি। আচ্ছা ইকে আবার মাইনাস ইপি, ইকে হয়ে যাচ্ছে মাইনাস ইপি, দুটোর ভ্যালু সেম কিন্তু সরি ইপি নয় টোটাল এনার্জি, কিন্তু একটা মাইনাস সাইন আছে। আর ইকে আর ইপির মধ্যে রিলেশন দেখো, ইকে আর ইপির মধ্যে রিলেশন হয়ে যাচ্ছে ইকে, এটাকে যদি আমি -2 দিয়ে গুণ করি তাহলে আমি ইপি পেয়ে যাচ্ছি। দেখো এটা হচ্ছে এদের মধ্যে কোরিলেশন, ঠিক? এই কোরিলেশন থেকে কিন্তু প্রশ্ন থাকে, সাপোজ ইপির মান বলে দিল, সেখান থেকে ই এর মান চাইতে পারে, ইকে এর মান চাইতে পারে, বা ই এর মান দিয়ে দিল, সেখান থেকে ইপি বা ইকে দুটোই চাইতে পারে। যেভাবে চাইবে তুমি খালি এক্সপ্রেশন গুলো মনে রেখো, সেখান থেকে যদি এটা বের করতে পারো তাহলে আরো ভালো। একটা জিনিস বলি, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট পেয়েছি যে আমি পাচ্ছি টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম অফ দ্য স্যাটেলাইট ইজ নেগেটিভ। হোয়াট ডাজ ইট মিন? একটা সংস্থার বা একটা বস্তুর এনার্জি নেগেটিভ হলো কেন? তুই মনে রাখবে একটা বস্তুর এনার্জি তখনই নেগেটিভ হয় when it is bound to move with respect to something। যেমন মনে করো পৃথিবীটা সূর্যের আকর্ষণ বলের প্রভাবে ঘুরতে বাধ্য, তাহলে পৃথিবীর যদি তুমি মোট শক্তি বের করো তাহলে মাইনাস আসবে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আকর্ষণের প্রভাবে নিউক্লিয়াসের চারদিকে বৃত্তপথে আবর্তন করতে বাধ্য, মানে ফোর্স টু মুভ রাউন্ড দ্য নিউক্লিয়াস। তাহলে সেক্ষেত্রে যখন আমরা ইলেকট্রনের এনার্জিটা বের করব, ক্লাস 12 এ আছে, সেখানেও কিন্তু ইলেকট্রনের এনার্জিটা নেগেটিভ পাবো। এখানেও কিন্তু দেখো কৃত্রিম উপগ্রহ পৃথিবীর আকর্ষণ বলের প্রভাবে সে পৃথিবীর চারদিকে ঘুরছে, ইট ইজ বাউন্ড টু মুভ রাউন্ড দ্য আর্থ। তাহলে সেক্ষেত্রে এখানেও কিন্তু আমি যেটা পাবো এনার্জিটা নেগেটিভ পাবো। তার মানে ইউ উইল হ্যাভ টু প্রোভাইড দিস অ্যামাউন্ট অফ এনার্জি টু রিলিজ ইট ফ্রম ইটস অরবিট। বুঝা গেল যে আমাকে এই পরিমাণ কৃতকার্য করতে হবে যদি আমি উপগ্রহটাকে পৃথিবীর আকর্ষণ বল থেকে বিচ্ছিন্ন করতে চাই। একই রকম ভাবে ইলেকট্রন বা যে কোনো গ্রহের ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করো, যদি নেগেটিভ আসে তার মানে কিন্তু একই জিনিস বোঝায় যে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার পথে আকর্ষণ বলের প্রভাবে ঘুরছে। তুমি ওই ইলেকট্রনটাকে বিচ্ছিন্ন করতে যে পরিমাণ শক্তি লাগবে সেটাই হয়ে যাচ্ছে তোমার টোটাল এনার্জি। ঠিক? তাহলে গতিশক্তি আর স্থিতিশক্তি সম্পর্কে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। বেশ, নেক্সট নতুন একটা ধারণায় যাই, মহাকর্ষীয় প্রাবল্য, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি, আর একটা আছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, মহাকর্ষীয় বিভব। নেক্সট আমরা এই দুটো জিনিস আলোচনা করব, খুব সিম্পল ব্যাপার। একটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য আর একটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় প্রাবল্য গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি আর একটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। দুটোই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলছে? যে কোনো একটা বস্তু, সাপোজ আমাদের পৃথিবীর কথাই যদি ভাবি, এই একটা পৃথিবী, আমি জানি পৃথিবী সকল বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে এবং কাছাকাছি যেখানেই থাক মোটামুটি তার উপর আকর্ষণ বল কাজ করে। এখানে যদি একটা রাখলাম, একে আকর্ষণ করবে কোন দিকে? নিজের কেন্দ্রের দিকে। এই ব্যাপারগুলো আমি জানি। ঠিক? এবার যদি আমি এরকম ধরে নিই যে পৃথিবী থেকে আর দূরত্বে একটা একক ভরের বস্তু আছে, ইউনিট মাস, মানে এমন একটা বস্তু রাখা আছে যার ভর হচ্ছে 1, তাহলে ওই বস্তুটাকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করবে সেই বলটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। ইট ইজ আ ফোর্স এক্সপেরিয়েন্সড বাই এ ইউনিট মাস, it is a force experienced by a unit mass placed in that gravitational field। অর্থাৎ কোনো একটা মহাকর্ষীয় ক্ষেত্রে যদি একক ভরের বস্তুকে রাখা হয় তাহলে সেই একক ভরের বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করবে, নট নেসেসারি অলওয়েজ দ্য আর্থ, যে কোনো বস্তুর কথা হিসেবে বলতে পারো, তাকে বলা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে এবার যদি আমি এই বস্তুটার ভর, যদি বস্তুই বলছি, পৃথিবী স্পেশালি না বলাই ভালো, ক্যাপিটাল এম, এটার মাস তো তোমার হয়ে গেল ইউনিটি, এটার ডিসটেন্স হয়ে গেল আর, তাহলে কত ফোর্স হবে? আমি জানি গ্র্যাভিটেশনাল ফোর্স জি এম এম বাই আর স্কয়ার। এবার এম এর মান হচ্ছে 1, তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকছে যেটা গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি বলছি সেটা হয়ে যাচ্ছে gm বাই আর স্কয়ার। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। Obviously
এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। যেহেতু একটা ডিরেকশন ফোর্সের ব্যাপার বলা হচ্ছে, তাহলে এরও একটা অভিমুখ থাকবে এবং অভিমুখটা কোন দিকে হবে, ডিরেকশনটা যেদিকে ফোর্সটা কাজ করবে দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। একটু ভালো করে খেয়াল করে দেখো যে gm/r² এই ধরনের রাশিমালা কিন্তু তুমি করেছো কিসের মতো, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির মতো। তুমি মনে করে দেখো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির কিন্তু সেম রাশিমালা পেয়েছিলাম। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে ত্বরণের মতো, তাহলে সেক্ষেত্রে এর একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কয়ার আর ডাইমেনশন হয়ে যাবে l t⁻²। শুধুমাত্র আমি অ্যানালজি নিয়ে করলাম, কিন্তু আমি কিন্তু আলাদা করে জি এর মাত্রা বসাইনি, এম এর মাত্রা বসাইনি, কিচ্ছু করিনি। করলে নিশ্চয়ই তাই আসবে। তো এইভাবে তুমি ভাবতে পারো, যেহেতু এটা gm/r² মানে অলমোস্ট ইট ইজ গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ। তার মানে ত্বরণ, তার মানে ডিসটেন্স বাই টাইম স্কয়ার, সেখান থেকে আমি একক করলাম, সেখান থেকে আমি মাত্রা করলাম। এই হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। আচ্ছা, নেক্সট চলে এসো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। আচ্ছা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ব্যাপারটা কি, মহাকর্ষীয় বিভব। এটা ডেফিনিশন হচ্ছে এরকম যে অসীম থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়। স্থিতিশক্তির সঙ্গে একটু মিল আছে। স্থিতিশক্তি কি ছিল, যে কোনো ভরের বস্তুকে অসীম থেকে কোনো বিন্দুতে আনা, আর এটা হচ্ছে একক ভরের কোনো বস্তুকে অসীম থেকে যে কোনো বিন্দুতে আনা। ঠিক, এটা ডেরিভেশন আবার অ্যাজ ইউজুয়াল যেহেতু ইন্টিগ্রেশন আছে আলাদা করে দেওয়া নেই, মনে রাখবে দিস ইজ ইকুয়াল টু -gm/r। ঠিক আছে, -gm/r। তুমি খেয়াল করে দেখো স্থিতিশক্তি এটা ছিল একক ভরের জন্য, একক ভরের বস্তুকে আনতে যেটা কৃতকার্য। তুমি মনে করে দেখো স্থিতিশক্তির এক্সপ্রেশন ছিল gm/r, সেটা তাই তো, এটা একক ভর কিন্তু এটা m ভর, তাহলে এটাকে m দিয়ে গুণ করলে, এটাকে m দিয়ে গুণ করলে এটা পাবো, তাহলে তাই পেয়েছি। স্থিতিশক্তির রাশিমালা হয়ে গেছিল -gm/r। এটা একটু খেয়াল রাখবে। আর তুমি বলতে পারো যেটা স্থিতিশক্তির রাশিমালা হবে সেটা সব সময় হয়ে যাবে m * v, যেহেতু এটা একক ভর, তাহলে m ভর কি করে পাবো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালকে যদি স্মল m বস্তুর ভর দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা গ্র্যাভিটেশনাল এনার্জি মানে পোটেনশিয়াল এনার্জিটাকে পেয়ে যাব। যে এটা হয়ে গেল তোমার স্কেলার রাশি, মাইনাস সাইন থাকলেও মনে রাখবে এটা হচ্ছে কিন্তু স্কেলার রাশি। জাস্ট ওয়ার্ক ডান বলছি তো, তাহলে ওয়ার্ক ডান স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এর একক মাত্রা কি হবে, দেখো এটাকে r দিয়ে গুণ করলে এটা পাচ্ছি, তার মানে ডিসটেন্স দিয়ে গুণ করলে, তাহলে এটাকে যদি ডিসটেন্স দিয়ে গুণ করি এটা মিটার স্কয়ার আসবে (10⁻²), আর ডাইমেনশন হয়ে যাবে l² e⁻²। ঠিক আছে, বেশ। এই গেল তোমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এবং গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। আচ্ছা, এটা দিয়ে কিন্তু সহজ কিছু অঙ্ক দিতে পারে। একটা ধারণা দিয়ে রাখি যে খুব সিম্পল ক্যালকুলেশন, যদিও বলছে তোমার কাছে তিনটে বস্তু আছে, তিনটে বস্তু, প্রতিটির ভর হচ্ছে স্মল m। কিভাবে আছে, বস্তু তিনটে একই রেখা বরাবর রাখা নেই, বস্তু তিনটে একটা a বাহু বিশিষ্ট ত্রিভুজের তিনটে শীর্ষ বিন্দুতে রাখা আছে। তাহলে এখানে একটা ভর আছে, এখানে একটা মাস আছে, এখানে একটা মাস আছে, এবং এই যে ট্রায়াঙ্গেলটার কথা বলা হয়েছে সেই ট্রায়াঙ্গেলটার ইচ সাইড সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল a। তাহলে সেক্ষেত্রে তোমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি অ্যান্ড পোটেনশিয়াল অ্যাট দ্য মিড পয়েন্ট, অর্থাৎ একদম মধ্যবিন্দুতে তুমি মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। এখানে মধ্যবিন্দু মানে ভর কেন্দ্র বলা হয় বা সেন্টার অফ মাস বলা হয়। ভর কেন্দ্রের ধারণা যদিও আমি একবার বলেছিলাম, চ্যাপ্টার ওয়াইজ আমরা এখনো করিনি, আরেকবার মনে করিয়ে দিই। সেন্টার অফ মাস বা মধ্যবিন্দু বা ভর কেন্দ্র কি বলতে কি বোঝায়, মানে আমি সমগ্র সংস্থার ভর কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে ধরে নিতে পারি। উই ক্যান অ্যাসিউম that the total mass of the system is concentrated at a point, that particular point is known as center of mass। ঠিক আছে, তো আমার যদি একটা রেগুলার শেপ হয় তাহলে সেক্ষেত্রে তার সেন্টার অফ মাস আমি বলে দিতে পারি। কিরকম, যদি এটা ত্রিভুজ হয় তাহলে মধ্যমাত্রায়ের ছেদবিন্দু হয়ে যাবে ভরকেন্দ্র। যদি একটা বর্গক্ষেত্র হয়, কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে ভরকেন্দ্র। আয়তক্ষেত্র, সেক্ষেত্রেও কর্ণদ্বয়ের ছেদবিন্দু। বৃত্তাকার কেন্দ্র, এইভাবে আমরা বের করে দিতে পারি। ইরেগুলার শেপ হলে একটু বের করতে হয়, ক্যালকুলেশন করতে হয়, একটু সমস্যা থাকে। তো আমাকে এখানে বলেছে ভর কেন্দ্র, মানে তোমাকে বুঝতে হবে যে মধ্যমাত্রায়ের ছেদবিন্দুতে তোমাকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল
আর গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি বার করতে হবে। তাহলে মধ্যমাত্রায় এঁকে ফেল, এই একটা, এই একটা আর এই একটা। আমি ধরে নিলাম এই মধ্যমাত্রায় ছেদবিন্দু হচ্ছে ও। সাপোজ দিস ইজ এ বি সি। তোমাকে ও বিন্দুতে ব্যাপারগুলো, ও বিন্দু না করে জিও নাম দেওয়া হয়, জিতে আচ্ছা জি করে দাও। আচ্ছা একটু লাগবে, এটা ডি, এটা ই, এটা এফ, মানে মধ্যমাগুলোর নাম দিলাম যথাক্রমে এডি, বিই, সিএফ। উল্টো করলাম, সিএফ। আচ্ছা আচ্ছা, আমার যেটা লাগবে তুমি খেয়াল করে দেখো, দুটো এক্সপ্রেশনে একটা আর আছে। আর মানে কি? বস্তু থেকে যে বিন্দুতে নির্ণয় করতে হবে তার দূরত্ব। সো ইউ নিড টু নো এজি, বিজি, সিজি। এগুলো হচ্ছে বস্তু, আর জি বিন্দুতে নির্ণয় করতে হবে, তাহলে বস্তু থেকে দূরত্বটা আমার লাগবে। তো প্রথমেই বলে রাখি, আমি যদি মধ্যমাগুলোর দৈর্ঘ্য নিই, এডি বিই ইকুয়াল টু সিএফ, আমি লিখলাম √3/2 ইনটু এ। এটা নিশ্চয়ই মনে করতে পারছো, একটা সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে এটা। আচ্ছা তাহলে এজিটা কি করে বের করব? সবসময় মনে রাখবে যে মধ্যমাত্রায় যেটা ছেদবিন্দু সেটা মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। এটাও তোমরা নিশ্চয়ই পড়েছিলে। যদি 2:1 অনুপাতে ভাগ করে, তাহলে অনুপাতের নিয়ম অনুসারে এজি ইকুয়াল টু বিজি ইকুয়াল টু সিজি, সব লেন্থ গুলো সমান হবে। 2/3 অংশ 2:1, তাহলে 2/3 ইনটু মধ্যমার যেটা দৈর্ঘ্য সেটার সঙ্গে সমান হবে। তাহলে 2 কেটে যাচ্ছে, তোমার এটা পড়ে থাকছে a/√3। এবং এটাই মনে রাখবে আমাদের ক্যালকুলেশনে যেটা আর আসছে সেই আরটা হচ্ছে a/√3। তো প্রথমে আমি বিভবটা বার করব। কেন বিভবটা বার করব? কারণ বিভব হচ্ছে স্কেলার রাশি। বিভব নির্ণয় করার জন্য কিন্তু তোমাকে আলাদা করে ডিরেকশন সেট করার দরকার নেই। ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তোমার ডিরেকশন কোনো দরকার নেই। আচ্ছা বিভব কত হবে? এটার জন্য একটা টার্ম থাকবে, এটার জন্য একটা টার্ম থাকবে, এটার জন্য একটা টার্ম থাকবে, প্রত্যেকটার জন্য। মানে একাধিক বস্তু যদি থাকে তাহলে প্রত্যেক বস্তুর জন্য আলাদা আলাদাভাবে বের করতে হবে এবং শেষে যোগ করে দিতে হবে। তাহলে এই মাসটার জন্য কত হবে? ফর্মুলা হচ্ছে মাইনাস জিএম বাই আর। আচ্ছা তারপরেরটার জন্য মাইনাস জিএম বাই আর, তারপরেরটার জন্য মাইনাস জিএম বাই আর। তিনটে বস্তু আছে, তিনটের জন্য কন্ট্রিবিউশন। একটা হচ্ছে আরটা বলতে পারো, এটা হচ্ছে এই যদি এ বস্তুর জন্য বলি তাহলে এটা হবে এজি, বি বস্তুর জন্য এটা হবে বিজি, এটা হচ্ছে সিজি। যেহেতু সবগুলোই আর সেজন্য এরকম লিখে দিলাম। তাহলে এটা পড়ে থাকছে মাইনাস 3gm বাই আর। তাহলে আর এর মান যদি বসিয়ে দাও 3gm, আর এর মান হচ্ছে a/√3। তাহলে এটা পড়ে থাকছে মাইনাস 3√3 gm বাই a। এটা হয়ে যাচ্ছে মহাকর্ষীয় বিভবের রাশিমালা। খুব সিম্পল, স্কেলার রাশি বলে আর কিছু করার দরকার নেই, ডিরেকশনের কোনো দরকার নেই। কিন্তু যখন মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করব তখন কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা আছে? ইউ উইল হ্যাভ টু কনসিডার দ্য ডিরেকশন বিকজ দ্যাট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ডিরেকশন কিভাবে পাবো? দেখো কি বলেছিলাম, মহাকর্ষীয় প্রাবল্য মানে হচ্ছে একক ভরের বস্তু তার উপর ক্রিয়াশীল বল। তাহলে যদি আমি জি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য বের করতে চাই, তাহলে আমি মনে মনে ধরে নেব যে জি বিন্দুতে একটা একক ভরের বস্তু আছে, পার্টিকল অফ মাস ইউনিটি ইজ কেপ্ট অ্যাট দ্য পয়েন্ট জি, এবং তার উপর ফোর্স কত তোমাকে বার করতে হবে। দেখো যদি এখানে ইউনিট মাসের অবজেক্ট থাকে তাহলে এটার জন্য ফোর্স কোন দিকে হবে? আকর্ষণ করছে তো, তাহলে এদিকে হবে, সে F1। আচ্ছা এখানের মাসটাকে এই বস্তুটা এই দিকে আকর্ষণ করবে, সে F2। আর এই ভরটা এই দিকে আকর্ষণ করবে, সে F3। আচ্ছা F করলাম না, E1 করে দিচ্ছি, যেহেতু E দিয়ে রিপ্রেজেন্ট করি, E1 E2 E3 এইভাবে করে দিলাম। আচ্ছা তাহলে আমি তিনটে ভেক্টর পেয়ে গেলাম। ওই তিনটে ভেক্টরকে যোগ করতে হবে। যোগ করার অনেক নিয়ম আছে, আমরা করছি আস্তে আস্তে। তো প্রথমত যেটা করতে পারি যে E1 কত হবে? ফর্মুলা হচ্ছে gm/r², তাই তো? তাহলে gm/r² কত হচ্ছে? gm, r এর মান হচ্ছে a/√3 হোল স্কয়ার। তাহলে পড়ে থাকছে 3gm/a²। আশা করছি আপত্তি নেই। এটা হচ্ছে এ বিন্দুতে অবস্থিত ভরের জন্য জি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি এট দ্য পয়েন্ট জি ডিউ টু পার্টিকেল সিচুয়েটেড এট এ। এবার তুমি খেয়াল করে দেখো, বি বিন্দুতে বের করব একই আসবে, কারণ প্রত্যেকটা ভর তো সমান আর প্রত্যেকটা দূরত্ব সমান।
তুমি আমি লিখে দিতে পারি তাহলে অনুরূপে। আচ্ছা আমি একটুকে এক কাজ করছি, এ লিখলাম, ই এ মানে বোঝাচ্ছে এ বিন্দুর ভরের জন্য জি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য। এটা হচ্ছে বি বিন্দুর ভরের জন্য জি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য। আর ই সিটা হচ্ছে সি বিন্দুর ভরের জন্য জি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে আমি অনুরূপে বলতে পারি যে ইবি ইকুয়াল টু ইসি, এটাও কিন্তু 3gm বাই a স্কয়ার হবে। বুঝছেন? সবই ঠিক আছে, খালি আমার যেটা করতে হচ্ছে আমাকে ডিরেকশন কনসিডার করতে হচ্ছে। তুমি খেয়াল করে দেখো, এই দিকে হচ্ছে ইএ, এই দিকে হচ্ছে তোমার ইবি, আর এই দিকে হচ্ছে ইসি। এই তিনটে ভেক্টরের লব্ধি আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা এই দুটো ভেক্টর কিভাবে করব? অনেক নিয়ম আছে। আমি এভাবে করছি, প্রথমে এই দুটো ভেক্টরের লব্ধি বের করে নিচ্ছি। এই দুটো ভেক্টরের লব্ধি যেটা পাবো সেটার সঙ্গে 3 নম্বর ভেক্টরটা যোগ করে দেবো। খুব সিম্পল ভাবে ভাবো না, তোমাকে যদি যোগ করতে বলে, তোমাকে যোগ করতে বললো 62, 41, 35, তুমি কি করবে? প্রথমে 62 এর সঙ্গে 41 যোগ করলে, যেটা হলো সেটার সঙ্গে তুমি 35 যোগ করবে, নিয়ে সেখান থেকে উত্তর বের করবে। মানে তিনটে জিনিস যদি দেয় তাহলে যে কোনো দুটো আগে যোগ করতে হয়, তারপর 3 নম্বরটা যোগ করতে হয়। তাহলে এখানেও তাই, ইএ ইবি ইসি আছে, তুমি যে কোনো দুটো, সাপোজ ইবি আর ইসি আগে যোগ করবো। যোগ করাটা কিন্তু ভেক্টর নিয়ম। এই দুটো যোগ করার পর যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটার সঙ্গে 3 নম্বর ভেক্টরটা যোগ করব। আচ্ছা দুটো ভেক্টরের লব্ধির ফর্মুলা আশা করছি ভুলে যাওনি, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos অফ দিস অ্যাঙ্গেল। এবার দিস অ্যাঙ্গেল কত হবে? সমবাহু ত্রিভুজ ছিল, তাহলে আমি বলতে পারি এই কোণ, এই টোটাল কোণটা 60 ডিগ্রি, তাহলে এই অর্ধেক কোণটা যেটা দুটো দাগ দিয়েছি সেটা 30 ডিগ্রি, তাহলে এটাও হবে 30 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের দুটো কোণ 30 30 60, তাহলে এই কোণটা কত হবে? 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে ইবি ও ইসির লব্ধি কত হবে? রুট ওভার, এটা হয়ে যাবে ইবি স্কয়ার প্লাস ইসি স্কয়ার প্লাস 2 ইবি ইনটু ইসি ইনটু cos 120। আচ্ছা এবার দেখো ইবি ইসির মান সমান, তাহলে এটা হয়ে গেল ইবি স্কয়ার প্লাস ইবি স্কয়ার প্লাস 2 ইবি স্কয়ার, ঠিক আছে? তো ইসির জায়গায় ইবি বসালাম, ইনটু cos 120। cos 120 মানে কত গো? মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ হলে হাফ হাফ কেটে গেল, মাইনাস সাইনটা আগে চলে এলো। আচ্ছা এখানে দেখো তো, এই মাইনাস সাইনটাকে যদি আমি আগে নিয়ে নিই, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস ইবি স্কয়ার মাইনাস ইবি স্কয়ার কি হবে? কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র ইবি স্কয়ার। তাহলে এখান থেকে তুমি যেটা লব্ধি হিসেবে পাবে সেটা হচ্ছে ইবি। এবং কোন দিকে কাজ করবে? সমদ্বিখণ্ডক বরাবর, মানে এখানে যদি সমান্তরিক হিসেবে ধরে নিই তাহলে এটা উল্টো দিকে কাজ করবে। তাহলে এই দুটো লব্ধি হয়ে গেল ইবি। তাহলে এখন আর এই দুটো ভুলে গেলাম, এই দুটোর লব্ধি হিসেবে পেলাম। তাহলে ফাইনালি পড়ে থাকলো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা। দুটো ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করছে এবং দুটো ভেক্টরের মান সমান, কারণ ইএ সমান ইবি সমান ইসি, তাহলে দুটো ভেক্টরের মান সমান এবং বিপরীতমুখী। তাহলে লব্ধি রেজাল্ট্যান্ট কত হবে? তাহলে লব্ধি ভেক্টরের মান হয়ে যাবে ইএ মাইনাস ইবি এবং দুটোরই মান সমান, সুতরাং মহাকর্ষীয় প্রাবল্যের মান হয়ে যাবে 0। বোঝা গেল? এই ধরনের যে কোনো অঙ্ক তোমাকে এইভাবেই করতে হবে। তিনটে ভেক্টর ছিল, সেটাকে ভেক্টর যোগ করলাম, দুটো ভেক্টরের ভেক্টর যোগ করে যেটা পেলাম সেটাকে 3 নম্বর ভেক্টরের সঙ্গে যোগ করে দিলাম। ঠিক আছে, বেশ, এবার একটু ছোট ছোট কতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করা যাক। খুব সিম্পল একটা প্রশ্ন দিয়েছে, দেখো বলছে পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরছে, এটা আমরা জানি। তো বলছে পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরছে, এটাতে কোনো আপত্তি নেই। এই যদি আমার পৃথিবী হয়, তার চারদিকে একটা বৃত্তাকার কক্ষপথে চাঁদ ঘুরছে, এবং এদের মধ্যে কেন ঘুরছে? কারণ এদের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করছে, এবং সেই মহাকর্ষ বলটার মান কত হবে? আমি এভাবে লিখতে পারি, জি ইনটু মাস অফ আর্থ ইনটু মাস অফ মুন ডিভাইডেড বাই ডিসটেন্স স্কয়ার। প্রশ্ন দিয়েছে যদি কোনোভাবে জি এর মান হঠাৎ করে শূন্য হয়ে যায়, ইফ পসিবল, বাস্তবে এটা সম্ভব নয়, ইফ জি ইজ 0 দেন হোয়াট উইল হ্যাপেন টু দ্য মোশন অফ মুন।
অর্থাৎ জি এর মান যদি হঠাৎ করে শূন্য হয়ে যায় তাহলে চন্দ্রের গতিপথের কিরূপ পরিবর্তন হবে। প্রশ্ন আশা করছি বোঝা গেছে। তো খুব সিম্পল ব্যাপার, চাঁদের গতিপথ কেমন? চাঁদের গতিপথ হচ্ছে বৃত্তাকার। কেন গতিপথ বৃত্তাকার? বিকজ ইট ইজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। অর্থাৎ মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী চাঁদকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এবং এই যে মহাকর্ষ বল সেটাই ওকে বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়। The gravitational force provides the necessary centripetal force required for rotation in the circular path. ঠিক? তাহলে এই ফোর্সটাই হচ্ছে বৃত্তপথে ঘোরার জন্য রেসপন্সিবল। এখন যদি g ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে g টা রয়েছে, তাহলে যদি g 0 হয়ে যায় তুমি দেখো f টাই 0 হয়ে যাবে। যে ফোর্সটা ওকে বৃত্তপথে ঘুরতে বাধ্য করছিল সেই ফোর্সটা 0 হয়ে গেল, তাহলে আর কিন্তু ও বৃত্তপথে ঘুরবে না। ঠিক? এবার যদি বৃত্তপথে না ঘুরে তাহলে কি করবে? বৃত্তপথে যদি না ঘুরে তাহলে সেক্ষেত্রে যে মুহূর্তে 0 হবে, সাপোজ ক্লকওয়াইজ রোটেশন, যে মুহূর্তে 0 হবে সেই মুহূর্তে চাঁদ তার গতিপথের স্পর্শক বরাবর ছিটকে যাবে এবং মহাকাশে বিলীন হয়ে যাবে। মানে at the moment when the gravitational force will be 0, the motion of moon will be along the tangent at that particular point. মানে যে পয়েন্টে 0 হবে সেই বিন্দুতে গতিপথের স্পর্শক বরাবর ছিটকে যাবে এবং সেটা মহাকাশে বিলীন হবে। এটাই হচ্ছে তোমার উত্তর। এখন প্রশ্ন দিয়েছে, সেকেন্ড প্রশ্ন, যে জিটা হঠাৎ করে 0 হলো না, এটা কি হচ্ছে? গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে, তাহলে গতিপথ কেমন হবে? gradually decreases to 0, তাহলে সেক্ষেত্রে চন্দ্রের গতিপথ কেমন হবে? দেখো এটা একই রকমের প্রশ্ন। তো যদি জিটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে 0 হয়ে যায় তাহলে এফটাও গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে করতে 0 হবে। তাহলে এফটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে মানে কি? এদের মধ্যে মহাকর্ষ বলটা ধীরে ধীরে কমছে। তাহলে ধীরে ধীরে কমছে মানে কি? চাঁদের গতিপথ ক্রমশ দূরে সরবে। দুজনের মধ্যে যদি আকর্ষণ বল কমে যায় তাহলে সেক্ষেত্রে তারা ক্রমশ দূরে হটতে শুরু করবে। দে উইল ট্রাই টু গো অ্যাওয়ে ফ্রম ইচ আদার। কিন্তু আবার একটা জিনিস খেয়াল করো, সে কিন্তু বৃত্তাকার পথটা এত তাড়াতাড়ি ছাড়তে পারবে না, কারণ কমছে কিন্তু ফোর্সটা তো আছে। তাহলে সেই ফোর্সের প্রভাবে সে ঘুরবে কিন্তু তার গতিপথ আস্তে আস্তে দূরের দিকে যাবে। তাহলে সেক্ষেত্রে চাঁদের গতিপথ কেমন হবে? সে পৃথিবীর চারদিকে ঘুরবে কিন্তু তার গতিপথটা আস্তে আস্তে পৃথিবী থেকে সরছে, আস্তে আস্তে পৃথিবী থেকে সরছে। তার মানে বোঝা যাচ্ছে চাঁদের গতিপথ কি হচ্ছে? দূরে, ক্রমশ দূরে সরতে থাকবে এবং এই ক্রমে দূরে সরতে সরতে শেষ পর্যন্ত যখন 0 হয়ে যাবে তখন সেই বিন্দুতে স্পর্শক বরাবর ছিটকে গিয়ে বিলীন হয়ে যাবে। বোঝা গেছে? তারপরে তুমি বলতে পারো চাঁদের গতিপথ হবে অনেকটা স্পাইরাল পাথ। ঠিক আছে? ইট উইল বি স্পাইরাল, বাংলায় বলা হয় সর্পিলাকার পথ। ঠিক? সর্পিলাকার পথে ক্রমশ পৃথিবী থেকে দূরে সরে যাবে এবং যে মুহূর্তে 0 হবে সেই মুহূর্তে ওই গতিপথের স্পর্শক বরাবর ছিটকে বেরিয়ে যাবে। বেশ, এই দুটো আলোচনা হলো। আচ্ছা, নেক্সট যেটা প্রশ্ন আছে, সাপোজ বলছে যে কোনো একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘুরছে। ঠিক আছে? পৃথিবীর খুব কাছাকাছি আছে। সাপোজ দিস ইজ আওয়ার আর্থ, আর খুব কাছাকাছি একটা কক্ষপথে একটা কৃত্রিম উপগ্রহ সেটা পৃথিবীকে আবর্তন করছে। এবার বলছে যে ওই কৃত্রিম উপগ্রহটাকে কত বেগ সরবরাহ করলে সেটা আর পৃথিবীর চারদিকে ঘুরবে না, সেটা মহাকাশে বিলীন হয়ে যাবে। আবার বলছি যে an artificial satellite is rotating around our earth very close to it in a circular path. Find the percentage increase in velocity of the satellite such that it will be released from the gravitational attraction of our earth. অর্থাৎ এর বেগ কত পার্সেন্ট, শতকরা কত বৃদ্ধি করলে সেটা আর পৃথিবীর চারদিকে ঘুরবে না, মহাকাশে বিলীন হয়ে যাবে। এই হচ্ছে তোমার প্রশ্ন। তো কত শতকরা কত বৃদ্ধি করলে, বেগের কথা বলছে, তাহলে বেগ কত আছে আগে জেনে নি।
আর মহাকাশে বিলীন করার জন্য কত বেগ দরকার সেটা দেখে নিই, তাহলে আমি পার্সেন্টেজ ইনক্রিজটা ক্যালকুলেশন করতে পারবো। তো আমরা জানি যে পৃথিবীর খুব কাছাকাছি যদি হয় তাহলে সেই উপগ্রহের বেগ হয়ে যায় √g/r, where r is the radius of the earth আর gটা তুমি জানো। আর মহাকাশে বিলীন করতে গেলে কি শক্তি লাগে? মহাকাশে বিলীন করতে গেলে যে শক্তিটা লাগে সেটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগ, এবং সেটার এক্সপ্রেশনও তুমি জানো, সেটা হচ্ছে √2gr। তাহলে এই বেগটা আছে, ওকে এই বেগটা দিতে হবে। তাহলে কত বাড়াতে হবে শতকরা? শতকরার হিসাব আগেও বলেছি, ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু ইনটু 100%। এটা হচ্ছে সবসময় পার্সেন্টেজ বা শতকরা বৃদ্ধির হিসাব। আবার বলছি, ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু ইনটু 100%। বাস এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই তোমার উত্তর হবে। আচ্ছা, কত হবে দেখা যাক। এটা হয়ে যাচ্ছে √2gr মাইনাস √gr ডিভাইডেড বাই √gr ইনটু 100%। তাহলে √gr কেটে গেল, তাহলে পড়ে থাকছে √2 - 1 ইনটু 100%। তাহলে এটা পড়ে থাকছে √2 মানে হচ্ছে 1.414 মাইনাস 1 ইনটু 100%। আচ্ছা, 1.414 মানে হচ্ছে 0.414 হয়ে গেল, এক বিয়োগ করলাম ইনটু 100%, তাহলে পড়ে থাকছে 41.4%। এটা দিয়ে কিন্তু এমসিকিউ আসে, চারটা অপশন দিল 40, 42, 44, 48। তো তুমি বলবে স্যার এটা তো অপশনে নেই, সেরকম নয়। 41.4% দিলে বিলীন হবে, তাহলে যদি 42 মিনিমাম যদি দিই তাহলে বিলীন হবে। মোটামুটি প্রশ্ন থাকে 42% ধরে, সুতরাং সেটা তুমি খেয়াল রেখো যে 42% দিলে, মানে এটা দিলে তো বিলীন হয়েই যাবে, তাহলে যদি এর থেকে বেশি দিই 42 দিই তাহলে সেক্ষেত্রে সেটাও বিলীন হয়ে যাবে। তাহলে মিনিমাম যেটা হচ্ছে সেটা তোমাদের অপশন যেটা থাকবে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে 42% মানটা করে দেওয়া থাকে, এক্সাক্ট হচ্ছে 41.4%। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ক্লাস 10এই পড়েছিলে যে পৃথিবীর চারদিকে এক বায়ুমণ্ডল রয়েছে এবং বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস এক্সিস্ট করছে, এবং সেই গ্যাসগুলো কি কি? মেনলি নাইট্রোজেন, অক্সিজেন, আরো এবার তোমার মিথেন, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, প্রচুর গ্যাস আছে। কিন্তু কোনোদিন তুমি পড়েছো কি, বা খেয়াল করে দেখবে এই দুটো গ্যাসের কথা কিন্তু কোথাও উল্লেখ করা নেই, হাইড্রোজেন, হিলিয়াম। হাইড্রোজেন বলা আছে একদম সেই লাস্টের দিকের স্তরগুলোতে খুব অল্প পরিমাণ হাইড্রোজেন থাকে। তাহলে এই গ্যাসগুলো গেল কোথায়? হাইড্রোজেন, হিলিয়াম এটা তো একটা প্রাকৃতিক গ্যাস, সবসময় কৃত্রিম উপায়ে তৈরি করা হয় তা তো নয়, প্রকৃতিতে পাওয়া যাওয়ার কথা, কিন্তু বাস্তবে কিন্তু পাওয়া যায় না। পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন, হিলিয়াম এই গ্যাসগুলো পাওয়া যায় না। কি করে ব্যাখ্যা দেবে? প্রশ্ন চাইবে যে কেন পাওয়া যায় না? হাইড্রোজেন, হিলিয়াম গুরুত্বপূর্ণ গ্যাস তো। তো এটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে আমরা কোনো একটা গ্যাসের ক্ষেত্রে তার বেগ, কোনো একটা গ্যাসের বেগ কত হবে বা গ্যাসের অণুগুলির বেগ কত হবে সেটা আমরা মেজার করি কি করে? CRMS বেগ দিয়ে। এটাকে বলা হয় RMS বেগ। RMS মানে রুট মিন স্কয়ার। গ্যাসের তো একটা অণু নয়, গ্যাসের একাধিক অণু, সেই গ্যাসের অণুগুলোর RMS বেগ নির্ণয় করতে হয়। এই রুট মিন স্কয়ার, তুমি বলবে রুট মিন স্কয়ার আবার কি? আমি একটু জাস্ট বলে দিই। আমি ধরে নিলাম প্রচুর অণু আছে, একটার বেগ C1, C2, কারো C3, কারো C4, কারো C5, এরকম ধরে নাও অজস্র পার্টিকেল আছে। আচ্ছা, রুট মিন স্কয়ার আছে মানে কি? প্রথম উল্টো দিক থেকে প্রথমে সবার স্কয়ার করো, তাহলে সবার স্কয়ার করলাম, তারপর সবার মিন করো। মিন করা মানে কি? যোগ করে ভাগ করা। তাহলে মিন করা মানে হচ্ছে সবগুলোকে যোগ করলাম, সবার বেগ স্কয়ার করে যোগ করলাম, যোগ করে কতগুলো অণু আছে সেটা দিয়ে ভাগ করে দিলাম। ধরে নিলাম n সংখ্যক অণু আছে, তাহলে এটা হয়ে গেল মিন। লাস্টে কি আছে? রুট। এইটাকে বলা হচ্ছে কোনো একটা গ্যাসের রুট মিন স্কয়ার ভেলোসিটি। এবং বলে রাখি রুট মিন স্কয়ার ভেলোসিটি আমাদের পরে আছে, এটা দেখানো যায়। রুট মিন স্কয়ার ভেলোসিটির এক্সপ্রেশন হচ্ছে √3r/T/m। আরটা তোমরা জানো সার্বজনীন গ্যাস ধ্রুবক, টিটা হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতা, আর এটা হচ্ছে মলিকুলার ওয়েট মানে আণবিক ভর। তুমি
বলবে এটা আমার কি কাজে লাগবে? কাজে লাগবে যে কোনো গ্যাসের বেগ বলতে আমরা বোঝাই সেই গ্যাসের আরএমএস বেগ। ঠিক? এবার তুমি বলবে কেন মিন বেগ অ্যাভারেজ ভেলোসিটি নিলে আমার কি অসুবিধা হতো? অ্যাভারেজ ভেলোসিটি নিলে অসুবিধা হতো কারণ ভেলোসিটি ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে তোমার যদি মনে করো তিনটে অণু আছে, একটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, আরেকটা হচ্ছে মনে করো একটা 49 বা 40 মিটার পার সেকেন্ড, আর একটা মনে করো 10 মিটার পার সেকেন্ড। তুমি দেখো তো যদি তুমি লব্ধি বের করো কত আসবে? অ্যাভারেজ নাও +50, এটা উল্টো দিকে -40 -10, দেখো অ্যাভারেজ ভেলোসিটি 0 হয়ে যেতে পারে। মানে ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ডিরেকশন টার্ম ইম্পর্টেন্ট। তাহলে তিনটে কণা আছে, তিনটে কণাই দৌড়াদৌড়ি করছে, কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি কত? 0। তাই হয়? তখন সেই জন্য এই অ্যাভারেজ ভেলোসিটির কনসেপ্টটাকে তুলে দেওয়া হয়েছে যে অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু আমরা এক্সাক্ট হিসাব মানে অ্যাকচুয়াল হিসাবটা পাবো না, মানে ঠিকঠাক রিপ্রেজেন্টেশনটা আমরা পাবো না। সেই জন্য কি করা হলো? প্রথমে স্কোয়ার করে দেওয়া হলো। এবার যখনই প্রথমে স্কোয়ার করে দেওয়া হলো মাইনাসগুলো প্লাস হয়ে গেল, তাই না? এবার তারপরে তুমি মিন করো, স্কোয়ার করার জন্য লাস্টে একটা রুট ওভার করলাম। তো দেখা গেছে এটাতে কিন্তু মোটামুটি একটা ঠিকঠাক ভালো হিসাব পাওয়া যায়। সেই জন্য এই রুট মিন স্কোয়ার টাইপের ভেলোসিটিটা কনসেপ্ট দেওয়া হলো। যাই হোক, ওটা আমার এখানে হিসাবের ব্যাপার নেই। আমি যেটা পেলাম যে রুট মিন স্কোয়ার ভেলোসিটি বলো আর তুমি ভেলোসিটি বলবে, সেটা গ্যাসের উষ্ণতার উপর নির্ভর করে এবং আণবিক ভরের উপর নির্ভর করে। এবার পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল একদম বার্থ, তখন কি হয়েছিল? পৃথিবীর উষ্ণতাটা খুব উচ্চ মানের ছিল, ভেরি ভেরি হাই। আর এখানে দেখো এম আণবিক ভর, হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে আণবিক ভর কত? 1 আর 2, তাই না? একদম প্রথম দিকে হাইড্রোজেন সরি 2 আর 1 আর 4, তাই তো? তাহলে এদের আণবিক ভরটাও কম। তাহলে এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের লব নিউমারেটর ইজ ভেরি হাই আর ডিনোমিনেটর ইজ ভেরি লো। তার মানে কি? আমি বলতে পারি একটা ভগ্নাংশের লব বেড়ে যাচ্ছে, হর কমে যাচ্ছে, তার মানে সিটা উচ্চ মানের হয়ে যাচ্ছে। তার মানে হাইড্রোজেন আর হিলিয়াম এই দুটো গ্যাস যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল, এই গ্যাসের অণুগুলোর আরএমএস বেগটা অতি উচ্চমানের ছিল। এবার অতি উচ্চমানের মানে কতটা উচ্চমানের? দেখা গেছে সেই উচ্চমানের মানটা গ্রেটার দেন এসকেপ ভেলোসিটি, মানে মুক্তি বেগের থেকেও বেশি বেগ ছিল। এবার যেহেতু মুক্তি বেগের থেকে বেশি বেগ ছিল, মুক্তি বেগের বেশি মানে কি? সেটা পৃথিবীর আকর্ষণ বল থেকে বিলীন, আকর্ষণ বল উপেক্ষা করে মহাকাশে বিলীন হয়ে গেছে। সেই জন্য এই সমস্ত গ্যাসগুলো আমরা পৃথিবীর বায়ুমণ্ডলে পাই না। ঠিক আছে? বেশ, নেক্সট কয়েকটা ছোট ছোট প্রবলেম করে নি। বলছে মুক্তিবেগের অঙ্ক দিয়েছে, বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে 1800 কিলোমিটার উচ্চতায়। তার মানে এটা যদি আমার পৃথিবী পৃষ্ঠ হয়, সেই পৃথিবী পৃষ্ঠ থেকে 1800 কিলোমিটার উচ্চতায় একটা উল্কাপিণ্ড আছে। সেই উল্কাপিণ্ডটার এসকেপ ভেলোসিটি তোমাকে বার করতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ যেমন ছিল থাক, সে আর এর মানটা পরে ইউজ করব। তোমাকে মুক্তিবেগ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, মুক্তিবেগ কত হবে? মুক্তিবেগের মান হচ্ছে, তুমি জানো যে √2g ইন্টু r, তাই না? তোমার মুক্তিবেগের মান হচ্ছে 2g ইন্টু r, যেখানে gটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ আর r হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। আমরা ক্যাপিটাল আর করেছিলাম, সেটা কি? পৃথিবীর পৃষ্ঠ থেকে। তো পৃথিবীর পৃষ্ঠ থেকে তো বলেনি, আর একটু দূরত্ব বলেছে, তাহলে স্মল আর নিলাম। এবার তুমি প্রশ্ন করতেই পারো যে স্যার আপনি তো এই উচ্চতায় উঠে গেলেন, তাহলে তো জি হবে না। জিটাকে যদি ভূপৃষ্ঠে বলি তাহলে জি নিশ্চয়ই হবে না। তাহলে সেক্ষেত্রে হওয়া উচিত 2g ড্যাশ ইন্টু r। এখানে জি ড্যাশটা কি? জি ড্যাশটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 1800 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ, আর আরটা কি? পৃথিবীর কেন্দ্র থেকে উল্কাটির দূরত্ব। আশা করছি বোঝা গেছে। বেশ, এটা হওয়া উচিত। এবার তোমার তাহলে জি ড্যাশটা বের করতে হবে। স্মল আরটা তো আমি পেয়ে গেলাম। স্মল আরটা কি হবে? r প্লাস h, সেটা হয়ে গেল 6400 প্লাস 1800, 64 আর 18 হচ্ছে 82, তাহলে 8200 কিলোমিটার। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে জি ড্যাশকে নিয়ে, কারণ জি ড্যাশের মান কিন্তু আমার জানা নেই, আমাকে বসাতে হবে। বেশ, আচ্ছা এখানে এটা 6300 দেওয়া আছে, অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটাই তোমাকে বসাতে হবে। আর এর মান দেওয়া আছে 6300, তাহলে এটা হয়ে যাবে 8100। যাই হোক, স্মল আর পেয়ে গেলাম। এবার জি ড্যাশ। আচ্ছা, ভূপৃষ্ঠে কত?
gm বাই r স্কয়ার। তাহলে এই উচ্চতায় কত, gm বাই স্মল r স্কয়ার। আচ্ছা এটা যদি একটা কম্পারেটিভ স্টাডি করি, g ড্যাশ বাই g, তাহলে এটা হয়ে যাচ্ছে r স্কয়ার বাই r স্কয়ার, হবে তো? এটা ডিভাইডেড বাই এটা, r স্কয়ারটা নিচে উপরে চলে গেল, ঠিকই আছে। তাহলে g ড্যাশ ইকুয়াল টু পড়ে থাকছে g r স্কয়ার বাই r স্কয়ার। এটা আমি এই এক্সপ্রেশনে বসিয়ে দিই। তাহলে v কত আসছে, 2 g ড্যাশ ইনটু r। তাহলে 2 g ড্যাশ মানে হচ্ছে g r স্কয়ার বাই r স্কয়ার ইনটু r। তাহলে এই rটা নিচে কেটে গেল, তাহলে পড়ে থাকছে 2g r স্কয়ার ডিভাইডেড বাই স্মল r। g এর মান হচ্ছে 980 বা 9.8, ক্যাপিটাল আর 6300 আর স্মল আর হচ্ছে 8100। যেহেতু এখানে উপরে কিলোমিটার স্কয়ার এখানে কিলোমিটার হচ্ছে, তাহলে মিটারে কনভার্ট করে বাকি ক্যালকুলেশনটা তুমি করবে, যা আসবে সেটাই হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, বেশ। নেক্সট আর একটা প্রশ্ন দিয়ে দেখো, খুব সুন্দর একটা অঙ্ক। বলছে এক ব্যক্তি পৃথিবীতে 2 মিটার লাফাতে পারে, মানে ভূমিতে আছে, আমরা জাম্প করার কথা যেটা বলি না, তো বলছে এক ব্যক্তি পৃথিবীতে 2 মিটার ঝাঁপাতে পারে। এখানে মনে করো ব্যক্তি আছে, সে ঝাঁপিয়ে 2 মিটার উঠতে পারে। তো প্রশ্ন দিয়েছে যে চন্দ্রপৃষ্ঠে ওই ব্যক্তি কতটা লাফাতে পারবে। বুঝতে গেল? চন্দ্রপৃষ্ঠ নয়, যে কোনো একটা গ্রহ, যে কোনো একটা গ্রহ যার অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে, এই একটা গ্রহ মনে করো, এটা হচ্ছে আমাদের আর্থ, এখানে 2 মিটার লাফাতে পারে। তো ওই একই ব্যক্তিকে যদি আমি ওই গ্রহে স্থাপন করে দিই, যার মান বলেছে 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওই গ্রহে যখন যাবে তখন তার সে কতটা লাফাতে পারবে। সরি এটা লিখতে ভুল করেছি, এটা 196 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, আর এটা কত 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। প্রশ্ন বোঝা গেছে, এক ব্যক্তি ভূপৃষ্ঠে 2 মিটার লাফাতে পারে। ওই ব্যক্তিকে যদি আমি এমন একটা গ্রহে নিয়ে যাই যার অভিকর্ষীয় ত্বরণ 196 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, মোটামুটি 1/5 গুণ, মোটামুটি চাঁদের কাছাকাছি হচ্ছে, গ্রহর কথা যদিও বলেছে, সে কতটা লাফাতে পারবে, কিভাবে বের করব। তো এইভাবে জিনিসটাকে ভাবো যে ওই ব্যক্তি যদি লাফাতে চায়, এখান থেকেই মনে করো ভি বেগে লাফাতে চায়, এবং ভি বেগে লাফিয়ে সাপোজ এখানে এই উচ্চতা পর্যন্ত উঠলো, পৃথিবী পৃষ্ঠের কথা বলছি, যে 2 মিটার, তাহলে এখানে তার বেগ শূন্য হয়ে যাবে, তাই তো? যদি শূন্য না হতো সে তার উঠতো, তাহলে আমার এই উচ্চতায় উঠেছে মানে এই বিন্দুতে বেগ 0। তাহলে আমি লিখতে পারি এটা অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ হচ্ছে v। তাহলে 0 ইকুয়াল টু v স্কয়ার মাইনাস 2gh, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2fs। তাহলে এখান থেকে আমি পাচ্ছি v ইকুয়াল টু √2gh। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর জন্য। যখন সেই ব্যক্তি ওই কৃত্রিম উপগ্রহে যাবে এবং একই বেগে ঝাঁপাবে, সে যদি v1 বেগে ঝাঁপায়, তাহলে ওটার জন্য কি হয়ে যাবে, তাহলে আমি ওটার জন্য একই রকম ভাবে লিখতে পারি 0 ইকুয়াল টু v1 স্কয়ার মাইনাস 2g1 ইনটু h1। g1 হচ্ছে ওই গ্রহের অভিকর্ষীয় ত্বরণ, আর h1 হচ্ছে, আমি ধরে নিচ্ছি h1 উচ্চতা লাফাবে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, v1 ইকুয়াল টু √2g1 h1। এটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠে অন দা সারফেস অফ দা আর্থ, আর এটা হচ্ছে ওই গ্রহ, মানে যে প্ল্যানেটের কথা বলা আছে সেই প্ল্যানেট। এবার তুমি একটা জিনিস দেখো, একই লোককে তো নিয়ে যাচ্ছি, তাহলে ওই লোকটা ম্যাক্সিমাম যেটা উঠতে পারবে সেটার জন্য যে ভেলোসিটি অ্যাপ্লাই করেছে, ওই গ্রহে যখন যাবে সেটা একই ভেলোসিটি অ্যাপ্লাই করেই লাফাতে চাইবে, তার জন্য তো সেম আসবে না, কম্পেয়ার করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি v মাস্ট বি ইকুয়াল টু v1, যেহেতু একই ব্যক্তি, দুজনে একই শক্তি বা একই বেগ প্রয়োগ করে সে লাফাতে চাইবে, তাহলে দুটোর বেগ সমান হয়ে গেল। মানে এমন তো নয় যে একটা লোক যখন ভূপৃষ্ঠে আছে প্রবল মানে সব এনার্জি অ্যাপ্লাই করে লাফালো, আর যখন অন্য গ্রহে গেল তখন লাফাতেই চাইলো না, এরকম তো ব্যাপার নয়। তাহলে একই যখন লাফাচ্ছে তাহলে দুটো বেগ সমান হবে। তাহলে this must be equal to 2g1 h1, রুট ওভার তুলে দাও, দেখো পড়ে থাকছে gh ইকুয়াল টু g1 h1। কত সিম্পল অঙ্ক দেখো, এই টাইপের অঙ্ক এমসিকিউ খুব আসে। তাহলে g, এটা তুমি h1 বার করতে হবে, তাহলে h1 ইকুয়াল টু gh বাই g1। তাহলে এটা পড়ে থাকছে 980 ইনটু বলেছে 2 মিটার লাফাতে পারে, আর এটা হচ্ছে 195, 5 দিয়ে যাচ্ছে নাকি,
5 দিয়ে করলে কত হয় 2 5 85 2 87 875 না ভুল করলাম 975 হচ্ছে প্রবাবলি 25 95 দিয়ে 97 মোটামুটি 5 এর কাছাকাছি ওইটা 196 দিয়েছে এটা 196 দিয়েছে তাহলে এটা ক্যালকুলেশন করলে 5 আসবে তাহলে এটা আসছে 10 মিটার ঠিক আছে তাহলে আমি বলতে পারি যে ওই ব্যক্তি ওই গ্রহে 10 মিটার লাগাবে তুমি খালি এই ব্যাপারটা মনে রেখো যে GH মাস্ট বি ইকুয়াল টু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে G1H1 যদি তোমার বড় অঙ্ক হয় তাহলে ব্যাখ্যা করে দেখাতে হবে আর যদি তোমার MCQ টাইপের হয় তাহলে দেখাবার দরকার নেই তুমি মনে রাখবে 2GH ইকুয়াল টু 2G1H1 এবার তোমার 2 মিটারের জায়গায় 5 মিটার দিতে পারে 5 মিটারের জায়গায় 10 মিটার দিতে পারে বেশ একদম লাস্ট অঙ্ক তাহলে আমার মহাকর্ষ চ্যাপ্টার নিয়ে আলোচনা শেষ হবে দেখো লাস্ট যেটা অঙ্ক দিয়েছে এটাও একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলছে আমার ভূপৃষ্ঠ ঠিক আছে ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে তুমি উপর দিকে ছুঁড়বে এই হচ্ছে সারফেস অফ দা আর্থ এখান থেকে সাপোজ এ বিন্দু একটা বস্তুকে তুমি ছুঁড়বে বলছে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে ঠিক আছে পৃথিবী পৃষ্ঠ থেকে একটি বস্তুকে সোজা উপর দিকে কত বেগে ছুঁড়লে সেটি পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় উঠবে তাহলে মোটামুটি এরকম জায়গা পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় উঠবে মানে এটা হচ্ছে তোমাকে v এর মান বের করতে হবে find the velocity with which a particle have to be thrown in the upward direction such that the particle reaches at equal height to that of the radius of the earth অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় উঠবে কিভাবে নির্ণয় করব তো এখানে নির্ণয় করব আমরা এনার্জি কনজারভেশন দিয়ে কি রকম একটা বস্তুকে আমি উপর দিকে ছুড়লাম এ বিন্দু থেকে সে বি বিন্দুতে ফাইনালি পৌঁছালো তাহলে এনার্জি কনজারভেশন থেকে আমি বলতে পারি টোটাল এনার্জি অ্যাট এ মাস্ট বি ইকুয়াল টু টোটাল এনার্জি অ্যাট বি এটা হতেই হবে তাহলে এ তে মোট এনার্জি কত হবে টোটাল এনার্জি এ তে একটা কাইনেটিক এনার্জি থাকবে একটা পটেনশিয়াল এনার্জি থাকবে একই রকম ভাবে বি তে একটা কাইনেটিক এনার্জি থাকবে বি তে একটা পটেনশিয়াল এনার্জি থাকবে তাহলে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি বের করতে পারলে আমার কাজ হয়ে যাবে আমি একটু মনে করিয়ে দিই কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কি Gmm/2r আর পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন হচ্ছে -Gmm/r এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি আর এটা হচ্ছে তোমার পটেনশিয়াল এনার্জি বাস এইটুকু মনে রাখতে পারলে অঙ্কটা আর কিছু নেই তাহলে আমি প্রথমে কি লিখবো কাইনেটিক এনার্জি অ্যাট এ এটা হয়ে যাবে কাইনেটিক এনার্জি অ্যাট এ প্লাস পটেনশিয়াল এনার্জি অ্যাট এ must be equal to kinetic energy at b plus potential energy at b আচ্ছা দেখা যাক মান বসিয়ে প্রথমে কাইনেটিক এনার্জি অ্যাট এ এ মানে অন দা সারফেস অফ দা আর্থ তাহলে দূরত্বটা কত ক্যাপিটাল আর তাহলে কাইনেটিক এনার্জি কত হবে g m m বাই 2r এই যে 2r আছে তাহলে 2r করে দিলাম পটেনশিয়াল এনার্জি মাইনাস হলো আচ্ছা g m m বাই r r এর জায়গায় ক্যাপিটাল আর বসালাম আচ্ছা b তে চলে যাও b তে কাইনেটিক এনার্জি 0 কারণ সর্বোচ্চ এই উচ্চতা মানে কি এখানে বেগ 0 হতে হবে সব সময় at maximum height velocity will be 0 so kinetic energy is 0 আচ্ছা potential energy minus gmm by r আচ্ছা যখন আমি b বিন্দুতে পৌঁছে যাব এটাও r তাহলে এটা হয়ে যাবে 2r দেখো সব মান বসানো হয়ে গেছে এখান থেকে তোমাকে করতে যেটা হবে কি বের করতে বলেছে তোমাকে বলেছে ফাইন্ড দা ভেলোসিটি বলেছে না ও আচ্ছা ভেলোসিটি যখন বলেছে আমি কাইনেটিক এনার্জি এই ফর্মুলা বসাবোই না আমাকে ভেলোসিটি বের করতে বলেছে হাফ এম ভি স্কয়ার করে দিলাম তাই না হাফ এম ভি স্কয়ার কাইনেটিক এনার্জি সিম্পল তাহলে এটা পড়ে থাকছে তাই এম কেটে যাচ্ছে হাফ ভি স্কয়ার gm বাই r মাইনাস gm বাই 2r এটা যদি ক্যালকুলেশন করো তোমার চলে আসবে gm বাই 2r তাহলে এখানেও 2 আছে এখানেও 2 আছে সেটাও কেটে গেল তাহলে v ইকুয়াল টু পড়ে থাকবে √gm বাই r এবার gm মানে হচ্ছে gr স্কয়ার আগের দিনই আলোচনা হয়েছে তাহলে এখান থেকে তোমার যদি কেটে যায় দেখো পড়ে থাকছে √gr এবার g এর মান তুমি জানো r এর মান তুমি জানো চাইলে মান বসাতে পারো বসালে খুব সহজেই বেরিয়ে যাবে